আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শৌমিক হাসান, সহকারী শিক্ষক কৃষক নজরুল একাডেমি। আজকে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। গত ক্লাসে যেগুলো বাকি ছিল এর বাকি অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে সাউন্ড সমস্যার কারণে পটাশিয়াম এবং ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম সেটা দেখাতে পারেনি। আজকে সেটা নিয়ে আলোচনা করছি। পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়। পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s-এ যায় কেন, এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল এরকম 3D4 এবং 4s2। মানে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। পটাশিয়ামের ক্ষেত্রে যদি দেখানো হয়, তবে পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা 4s1-এ কেন গেল, 3Dতে না গিয়ে? আপনার বইয়ে সুন্দর করে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের নীতি। এই নীতির ওইখানে সুন্দর করে লেখা আছে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল তা n+l এর মানের উপর নির্ভর করে। যদি আমি 3D এর ক্ষেত্রে দেখি, তাহলে 3D এর ক্ষেত্রে দেখা যাবে 3, n এর মান হচ্ছে 3 প্লাস d হচ্ছে 2 অরবিটাল, তাহলে হচ্ছে 5। এবং সেটা যদি 4s এর ক্ষেত্রে দেখানো হয়, তাহলে সেটা হচ্ছে 4 প্লাস s অরবিটালের মান হচ্ছে 0, তাহলে সমান হচ্ছে 4। তাহলে 3D এবং 4s এর মধ্যে 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, তাই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s-এ যায়। পরীক্ষার খাতা যেভাবে লিখতে হবে যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s-এ যায়, এর কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে গমন করে, ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে গমন করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল তা n+l এর মানের উপর নির্ভর করে। তখন লিখতে হবে যে n+l এর ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে এর মান হয় 5 এবং 4s এর ক্ষেত্রে এর মান হচ্ছে 4। যেহেতু 4 5-এর চেয়ে নিম্ন, তাহলে 4s-ই হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। তাই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s অরবিটালে গমন করে। এরপর হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এবং সেটা হচ্ছে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে 3p এর পরে ইলেকট্রন 4s-এ যাবে। এই মাত্র এইগুলো বোঝাইলাম যে 3p এর পরে ইলেকট্রন 4s অরবিটালে গমন করবে। কিন্তু হওয়ার কথা ছিল, যেহেতু s-এ দুটি ইলেকট্রন থাকতে পারে, তাহলে হওয়ার কথা ছিল 4s2, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 18টি ইলেকট্রন, এই পর্যন্ত হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস 18টি ইলেকট্রন এবং 4s, তাহলে দুটি, তাহলে 20টি। তাহলে ক্রোমিয়াম যেহেতু 24, তাহলে d অরবিটালে ইলেকট্রন থাকার কথা ছিল 4টি। তো d অরবিটালে ইলেকট্রন 4টি থাকলে তাহলে দেখা যায় ক্রোমিয়ামের 24 ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম ঠিক আছে, কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম হওয়ার কারণে 4s-এ ইলেকট্রন 1টি হয় এবং 3D-তে 5টি হয়। এর কারণ হচ্ছে আমরা জানি s, p, d, f এরা হচ্ছে অরবিটাল। এই s যে অরবিটাল, s অরবিটালের সাব অরবিটাল হচ্ছে 1টি, p এর হচ্ছে 3টি, একটা হচ্ছে px, py এবং pz। d এর হচ্ছে 5টি, সেটা হচ্ছে dxy, dyz, dzx মাইনাস y স্কোয়ার, আর এটা হচ্ছে dz স্কোয়ার। আর f এর হচ্ছে 7টি, f এর হচ্ছে সাব অরবিটাল হচ্ছে 7টি। যেহেতু d অরবিটালের সাব অরবিটাল রয়েছে 5টি,
অর্থাৎ এই এক একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? দুটি করে ইলেকট্রন থাকতে পারে। দুইটা করে ইলেকট্রন থাকার ধরুন ডি অরবিটালে ডিতে ইলেকট্রন থাকতে পারে 10টি, এই জন্য ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে 10টি, এসে প্রবেশ করে 2টি, পিতে প্রবেশ করে এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, পিতে প্রবেশ করে 6টি, অর্থাৎ পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, ডি এর হচ্ছে 10টি এবং এফ এর হচ্ছে 14টি, কারণ তাদের সাব অরবিটালের উপর নির্ভর করে এভাবে ইলেকট্রন প্রবেশ করে। এখন কথা হচ্ছে 3d5 কেন হলো? ইলেকট্রন বিন্যাস, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্থিতিশীলতা অর্জন। অর্থাৎ পরমাণুতে যেভাবে ইলেকট্রন প্রবেশ করলে স্থিতিশীলতা অর্জিত হবে সেভাবে ইলেকট্রন প্রবেশ করবে। এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের ক্ষেত্রে দেখা যায় ডি এর যেহেতু 5টা সাব অরবিটাল রয়েছে, আমরা জানি ইলেকট্রন যুগ্ম বা অযুগ্ম অবস্থায় যদি থাকে, অর্থাৎ জোড় এবং বেজোড় অবস্থায় যদি থাকে সম্পূর্ণ, তাহলে ওই পরমাণু অরবিটালের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা বেশি অর্জিত হয়। যেহেতু ডিএ এখানে যখন 3d4 হয় তখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা ইলেকট্রন হয়। যদি 3d4 না দিয়ে এস যেহেতু নিম্ন শক্তির অরবিটাল, এস থেকে একটা ইলেকট্রন যদি আমরা 4s2 অর্থাৎ 3d4 এবং 4s2 এর ক্ষেত্রে এস থেকে একটা ইলেকট্রন যদি ডি 3d5-এ আসে তাহলে 5-এ আসলে তাহলে ডি অরবিটালে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জিত হয়। এটাই হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এরপরে আরেকটা ব্যতিক্রম দেখা যায় কপারের ক্ষেত্রে, কপার 29। আর্গনে 18টি ইলেকট্রন রয়েছে। তারপরে যদি আমি লিখি 3d এবং 4s, সেক্ষেত্রে হওয়ার কথা হলো 4s2, 18 2 হচ্ছে 20 আর 3d হচ্ছে 9। তো এটা না হইয়া এই একই ব্যাখ্যা হচ্ছে একটাই, একই ব্যাখ্যা। এই ব্যাখ্যার আলোকে বলছে ইলেকট্রন যুগ্ম বা অযুগ্ম অবস্থায় থাকলে সেই পরমাণু স্থিতিশীলতা বেশি, স্থিতিশীলতা অর্জিত হয়। তাহলে এখানে একটি করে না থাকে, যদি দুটি করে ইলেকট্রন থাকে তাহলে দুটি করে থাকলে লাস্ট দুটি করে থাকে 4 2 8টা, এখানে থাকতেছে একটা। তাহলে এটা অযুগ্ম অবস্থায় হলো না, যুগ্ম অবস্থায় হলো না, অযুগ্ম এবং যুগ্ম দুটির মিশ্রণ হয়েছে। এই জন্য 4 চলে আসে ডিতে, তখন ইলেকট্রন বিন্যাস হয় 3d10 এবং 4s1। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে সর্বশেষ। এরপর যে টপিক বইয়ে আছে সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ আইসোটোপের সংজ্ঞাটা হচ্ছে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 বা প্রোটন সংখ্যা 1 কিন্তু তার ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পর আইসোটোপ বলবো। অর্থাৎ প্রোটন সংখ্যা 1 থাকবে, পারমাণবিক সংখ্যা 1 থাকবে, ভিন্নতা হবে কোথায়? ভর সংখ্যা। আর ভর সংখ্যা ভিন্নতার মূল যে কারণ হচ্ছে সেটা হচ্ছে নিউটন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়। অর্থাৎ এইভাবে বলা যায় যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পর আইসোটোপ বলি। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 কিন্তু তার ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পর আইসোটোপ বলি। হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে। প্রকৃতিতে 3টি আইসোটোপ পাওয়া যায়। এটা হচ্ছে এরকম, একটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, 2 নম্বর হচ্ছে ডিউটেরিয়াম, 3 নম্বর হচ্ছে ট্রিটিয়াম। হাইড্রোজেন ও প্রোটিয়াম কখন হয়? যখন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1, তখন সেটা হচ্ছে প্রোটিয়াম বা হাইড্রোজেন। যখন তার ভর সংখ্যা 2 এবং তার পারমাণবিক সংখ্যা 1, তখন হচ্ছে ডিউটেরিয়াম। ভর সংখ্যা যখন 3 হয় তাহলে তখন পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তখন হচ্ছে ট্রিটিয়াম। এখন আমরা যেহেতু জানি যে a-z অর্থাৎ যদি ভর সংখ্যাটাকে 1 দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, তখন প্রথমটার ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে 1 - 1, তখন তার নিউটন সংখ্যা হচ্ছে 0। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি লেখা হয় তাহলে লেখা যায় 2 - 1 = হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা 1। পরীক্ষার মাঝে মাঝে প্রশ্ন আসে ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত বা ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত। ট্রিটিয়ামের ক্ষেত্রে যদি দেখি
3 - 1 = 2, অর্থাৎ ট্রিটিয়ামের ক্ষেত্রে তার নিউটন সংখ্যা হচ্ছে 2 বা 2। এছাড়াও রয়েছে ক্লোরিনের আইসোটোপ রয়েছে, ক্লোরিন 35, ক্লোরিন 37, আবার কপারের ক্ষেত্রে রয়েছে 63, 65, হ্যাঁ, কার্বনের রয়েছে 12, 13, 14 এরকম। এইগুলো আইসোটোপ নিয়ে কথা। এরপর যে টপিকসটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ভর বা পরমাণুর ভর। পরমাণুর ভর হচ্ছে, আমি অল্প কথায় বুঝাই দিই, পরমাণুর ভর হচ্ছে যে পরমাণুর ভর যদি নির্ণয় করি বা পারমাণবিক ভর, পারমাণবিক ভর যদি নির্ণয় করি সেটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে কোনো একটি পরমাণুর ভর বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ সমান হচ্ছে 1.66 × 10⁻⁻20। তাহলে যদি একটা পরমাণুর ভর, যদি আমি অ্যালুমিনিয়াম পরমাণুর কথা চিন্তা করি 4, তাহলে অ্যালুমিনিয়াম পরমাণুর ভরটা হচ্ছে 4.482 × 10⁻⁻23 গ্রাম। তাহলে এক্ষেত্রে দেখা যাবে যদি পারমাণবিক ভর বের করার নিয়মই হচ্ছে যে কোনো একটা পরমাণুর ভর, অর্থাৎ যে পরমাণুর পারমাণবিক ভর বের করবো সেই পরমাণুর ভর বাই বা ভাগ হচ্ছে 1.66 × 10⁻⁻24। এই মানটা কোথেকে আসলো? এই মানটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের। কার্বন 12 আইসোটোপ কলম বলা হলো এই যে 12, কার্বন 6, কারণ কার্বনের আইসোটোপ 12 আছে, 13 আছে, 14 আছে, এই জন্য বলা হয়েছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, যেটার মান হচ্ছে বইয়ে দেওয়া আছে স্পষ্ট 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, হ্যাঁ, তাহলে পারমাণবিক ভর হচ্ছে 27। অর্থাৎ অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর যদি বের করি তাহলে হচ্ছে 27। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক কত? আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই, কারণ যেহেতু দুটি ভরের অনুপাত, এই যদি উপরেও যদি গ্রাম থাকে নিচেও গ্রাম থাকে, গ্রাম যদি কাটতে হয় তাহলে এই ভরের কোনো একক থাকে না। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এই হচ্ছে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করতে হয় তার হচ্ছে নিয়ম। যে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি এটা ঠিক থাকে যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ যদি ঠিক রাখা হয়, তাহলে কোনো একটা পরমাণুর ভর জানা থাকলে, সেটা যে কোনো পরমাণুর ভর হতে পারে, জানা থাকলে সেটা দিয়ে ভাগ করে দিলেই হ্যাঁ খুব সহজে বের করা যাবে। এখন যে পরের টপিকসটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ যদি কোনো মৌলের দুটি আইসোটোপের মান, অর্থাৎ যদি আমরা চিন্তা করি ক্লোরিন একটা পরমাণু বা একটা মৌল, তার যদি দুটি আইসোটোপ দেওয়া থাকে, ক্লোরিন 35 আবার হচ্ছে ক্লোরিন 37, দুটা কি দেওয়া আছে? আইসোটোপ দেওয়া আছে, এবং এদের পর্যাপ্ততার পরিমাণ দেওয়া যদি থাকে, এটা যদি দেওয়া থাকে 25%, হ্যাঁ, এবং এটা যদি দেওয়া থাকে 75%, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করা যাবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ম হচ্ছে, আমি একটু লিখে নিই,
আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এম এন বাই 100, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে পিটা কি? পিটা হচ্ছে তার যে আইসোটোপটা দেওয়া আছে সেই আইসোটোপের ভর ইন্টু এমটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ধাপ হচ্ছে 3টা। প্রথম হচ্ছে যে আইসোটোপের ভর দেওয়া থাকবে সেই ভরের সাথে তার পর্যাপ্ততার পরিমাণ মানে কতটুকু আছে সেটা কি করতে হবে, গুণ করতে হবে। তারপর দ্বিতীয় আইসোটোপের ক্ষেত্রে তার ভরের সাথে তার পর্যাপ্ততার পরিমাণ গুণ করতে হবে, গুণ করে দুইটার যোগফল, দুটাকে যোগ করতে হবে। অর্থাৎ আমি এই প্রথম আইসোটোপের পারমাণবিক ভর এবং পর্যাপ্ততার পরিমাণ দ্বিতীয়টার ক্ষেত্রে দিয়ে যোগ করছি এবং সেটাকে ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে এটা কীভাবে হলো? তাহলে প্রথম আইসোটোপের ক্ষেত্রে 35 গুণন হচ্ছে 25 যোগ কিউটা কত হচ্ছে 37 গুণন হচ্ছে 75 100। তো এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখা যাবে এটার মান বের হয়েছে 35.5। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে কারটা বের করলাম ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে কত 35.5 অর্থাৎ 35.5। তাহলে যে কোনো আইসোটোপের ক্ষেত্রে যদি 1-এর অধিক 2-এর অধিক দেওয়া থাকে, 2টা দেওয়া আছে, যদি 3টা দেওয়া থাকে একই সিস্টেম, হ্যাঁ 3টা দেওয়া থাকলে একই সিস্টেম, যোগ করতে হবে। যোগ করে তৃতীয় যে আইসোটোপ আছে তার পারমাণবিক ভরের সাথে পর্যাপ্ততার পরিমাণ হিসাব করে 100 দিয়ে ভাগ করে দিলেই বের হয়ে যাবে। এরপরে তারপরে যেটা আছে যে আপেক্ষিক পারমাণবিক ভরের যদি মান দেওয়া থাকে যে কোনো একটা পরমাণুর যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে সেখান থেকে তার পর্যাপ্ততার পরিমাণ মানে শতকরায় সেটাকে কিভাবে প্রকাশ করতে হবে সেটা প্রকাশের নিয়মটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান যদি বলা হয় এরকম যে কপারের 2টা আইসোটোপ রয়েছে, এটা হচ্ছে 63 আর এটা হচ্ছে কপার 65। এই কপার 63 এবং কপার এই 65-র ক্ষেত্রে তার যদি 2টা আইসোটোপের ভর দেওয়া আছে, তার যদি আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে 63.5, তাহলে তার পর্যাপ্ততার পরিমাণ কত বা শতকরা কত পার্সেন্ট আছে। তাহলে এটা নিয়মটা হচ্ছে এরকম, এই আগেরটার মতোই। তাহলে যদি এটাকে এক্স ধরে নিই, যে প্রথম আইসোটোপের ক্ষেত্রে যদি তার মানটাকে আমরা কি ধরে নিলাম এক্স, যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণটা জানি না সেটার মান ধরে নিলাম এক্স। তাহলে এক্স যদি ধরে নেই, এক্সের সাথে গুণ হবে কত 63 যোগ দ্বিতীয় আইসোটোপের ক্ষেত্রেটা হবে 100 100 মাইনাস এক্স ইন্টু কত দেওয়া আছে 65 আর নিচে ভাগ হবে কত দিই 100। যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে 63.5, তাহলে আমরা এটাকে লিখতে পারি 63.5 লিখে এটাকে আমরা দিতে পারি 63x প্লাস যদি গুণ করে দিই মাইনাস 65x আর নিচে হচ্ছে 100 এরপরে যদি আমরা আর গুণন বা ক্রস গুণন করা হয় তাহলে এটার মানটা হচ্ছে যদি বাদ দিই 63x থেকে মাইনাস 65x তাহলে থাকতেছে মাইনাস 2x সমান সমান যদি এটা দিয়ে এটাকে গুণ করা হয় তাহলে হয় 650 6500। নিজের মতো করে ক্যালকুলেশন করে নিলে হবে, বা মাইনাস 2x সমান সমান হচ্ছে মাইনাস 150।
বা যদি উভয়কে -1 দিয়ে গুণ করে 1 সমান লিখতে পারি আমরা 150 বাই কত -1 দিয়ে গুণ করা হলো, তাহলে -2 উঠে যায়। অতএব 1 সমান কত হইল 75%। এক্সের মান বের হচ্ছে কত, তাহলে ক্লোরিনের প্রথম আইসোটোপের ক্ষেত্রে 63, কপারের ক্ষেত্রে কপারের ক্ষেত্রে প্রথম আইসোটোপের ক্ষেত্রে তার শতকরা পরিমাণটা হচ্ছে 75%। আর যে দ্বিতীয়টার ক্ষেত্রে একটা যদি 75% হয় তাহলে কপার 65, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 100 - 75% সমান হচ্ছে 25%। এই হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেওয়া থাকে সেখান থেকে কীভাবে শতকরা পরিমাণ নির্ণয় করা যাবে যে কোনো আইসোটোপের ক্ষেত্রে। এছাড়া রয়েছে আইসোটোপ নিয়ে আরও কিছু কথা, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ কি। তেজস্ক্রিয় আইসোটোপ হলো যে সকল তেজস্ক্রিয় মৌল থেকে বা যে সকল তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে বা তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। কী ধরনের রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে আলফা, 3 ধরনের রশ্মি, আলফা, বিটা, গামা। এই ধরনের রশ্মি নির্গত হয়, সেই ধরনের মৌলকে বলা হয় তেজস্ক্রিয়। সেই মৌলগুলোই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তারাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। অর্থাৎ 3 ধরনের রশ্মি নির্গত হয়, এটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। এবং এদের ব্যবহার, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে এদের ব্যবহার রয়েছে, কৃষিক্ষেত্রে এদের ব্যবহার রয়েছে, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কীরকম ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে রোগ, একটা হচ্ছে রোগ নির্ণয় আর একটা হচ্ছে রোগ নিরাময়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে টেকনিশিয়াম 99 আইসোটোপ ব্যবহার করা হয়। কীভাবে ব্যবহার করা হয়, টেকনিশিয়াম 99 সেটা ইনজেকশনের মাধ্যমে শরীরের যে কোনো এক জায়গায় পুশ করা হয় এবং ঘন্টা 6 আওয়ার্স, তার লাইফ টাইম হচ্ছে। তখন সে গামা রশ্মি বিকিরণ করে, চারদিকে গামা রশ্মি বিকিরণ করে, তখন গামা তখন সেটা নির্ণয় করা হয়, রোগ নির্ণয়ে। এছাড়া রয়েছে রোগ নিরাময়। রোগ নিরাময়ে যে সকল আইসোটোপ ব্যবহার করা হয়, থাইরয়েড ক্যান্সার রয়েছে, সেটা ক্ষেত্রে আয়োডিন 131 ব্যবহার করা হয়। থাইরয়েড ক্যান্সার ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সার অর্থাৎ এটা আয়োডিন 131 আইসোটোপ এটা পান করা হয়, খাওয়ানো হয়। খাওয়ানোর পরে সেই থাইরয়েড ক্যান্সারের যে কোষ আছে, সেটা কোষকে ধ্বংস করে দেয়। এরপরে রয়েছে ফসফরাস 32 এর ফসফেট ব্যবহার করা হয় রক্তের লিউকেমিয়া যে রোগটা আছে এটা বিনষ্ট করার জন্য। এরকম বিভিন্ন ধরনের আইসোটোপ রয়েছে, এইগুলা দিয়ে এবার ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে কৃষিক্ষেত্রে, এবার কোবাল্ট 60 এই আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া কৃষিক্ষেত্রে কিভাবে ফসল সংরক্ষণ করা যায়, কিভাবে বেশি ফসল ফলানো যায়, কিভাবে পোকামাকড় ধ্বংস করা যায়, এই যে সিস্টেমগুলো পদ্ধতিগুলো আছে, তাহলে এইগুলার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করতে পারি। বিভিন্ন আইসোটোপ ব্যবহার করে খুব সহজেই সেইগুলা এই ধরনের রোগ শনাক্ত করতে পারি, এই ধরনের রোগ নিরাময় করতে পারি। তাছাড়া কৃষিক্ষেত্রে
হ্যাঁ, ফসল সংরক্ষণ, কীভাবে বেশি অতিরিক্ত প্রয়োজনের মানে খুব বেশি পরিমাণ ফসল উৎপাদন করা যাবে, হ্যাঁ, এগুলো করা যায়। বা পোকামাকড় ধ্বংস, যে সকল পোকামাকড় ফসলের ক্ষতি করে সে সকল পোকামাকড়কে কীভাবে ধ্বংস করা যাবে এই আইসোটোপের মাধ্যমে ব্যবহার করা যায়। তাহলে এইগুলো হচ্ছে তৃতীয় চ্যাপ্টারের। এর পরবর্তীতে যদি আরও সময় পাওয়া যায় তাহলে অন্যান্য চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই তৃতীয় চ্যাপ্টারে এইগুলো হচ্ছে আজকে ছোট টপিক ছিল। আমি ত্রিশাল অনলাইন স্কুলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক আমাদের এই ত্রিশাল অনলাইন স্কুলের কার্যক্রম যারা এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের সকলকেই। আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।